দেখো, এখন আমরা স্বামী স্ত্রী, তাই তুমি আমার সম্পর্কে সবটা জানতে পারবে। তার আগে আজকের দিনটাকে তো এনজয় করতে দাও। এভাবে হাজার প্রশ্ন করে নষ্ট করে এমন একটা দিনকে নষ্ট করে দিও না। পালক আর কিছু বলে না। সত্যি তো, বিয়ে যখন করেছে আস্তে আস্তে সবটা জানতে পারবে। পালকও নিজে থেকে রিদানকে জড়িয়ে ধরে বলে, জি মিস্টার বর, আমি তো তোমারই, তাহলে নিজের করে নিতে এত দেরি কিসের? রিদান পালকের ডাকে সাড়া দেয়। রিদান পাখির মুখটা উঁচু করে ওর পুরো মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকে। আস্তে আস্তে গলায় পেটে চুমু দিতে থাকে। তাতে পালক বারবার কেঁপে ওঠে। রিদান এরপর পালককে কোলে করে বিছানাতে শুয়ে পড়ে। পরের দিন পালক তার জীবনের নতুন একটা সকাল আবিষ্কার করে। রিদানকে জড়িয়ে ধরে সে ঘুমিয়ে আছে। পালক আস্তে করে রিদানের কপালে চুমু দিয়ে উঠে সোজা ফ্রেশ হয়ে এসে তার ভেজা চুলের পানি ছিটা দিয়ে রিদানের ঘুম ভাঙিয়ে দেয়। রিদান সোজা হয়ে পালককে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ম্যাডাম, এত সকালে আমার ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? পালক বলে, আমি চাই আমাদের পরিবারের সবাই আমাদের বিয়ের ব্যাপারে জানুক। আমি এভাবে রোজ রাতে তোমার বুকে মাথা দিয়ে ঘুমাতে চাই, আর রোজ সকালে তোমার মুখটা দেখে এই ঘুমটা ভাঙতে চাই। রিদান বলে, জি পালক ম্যাডাম, আপনার কথা হবে, তবে আজ না, 15 দিন পরে। পালক বলে, 15-16 দিন পরে কেন? রিদান বলে, ওরে গাধেই, আমরা হানিমুন করতে যাব, তারপর হানিমুন করে এসে সবাইকে জানাবো, ঠিক আছে? এতদিনের জন্য হানিমুনের ব্যাপার কি তোমার? কলেজ থেকে সুইজারল্যান্ড 15 দিনের জন্য যাবে। এক কাজে দুই কাজ করে আসবো। একটা কলেজের কাজ, দ্বিতীয় আমাদের হানিমুনটাও হয়ে যাবে। পালক সাথে সাথে ফোন হাতে নিয়ে নিজের বাবা মাকে ফোন দিয়ে বলে, আমি কলেজের কাজে 15 দিনের জন্য সুইজারল্যান্ড যাচ্ছি, তোমরা আমার চিন্তা করবা না। রিদান পালককে বলে, বাবারে বাবা, মেয়ে তো নয় যেন রকেট। পালক বলে, তোমার বউ বলে কথা, এরপরে দুজন মিলে খুব সুন্দর করে হানিমুন করি। সুইজারল্যান্ড বলে কথা, বিদেশি কালচার আলাদা, আর রোমান্টিক পরিবেশে তো আমরা সারা দিন কত শত দুষ্টু মিষ্টি রোম্যান্স করেছি। তারপরে সময়ের কাছে এসে বাধা পড়ে যায়। এরপরে দুজন সোজা নিউ ইয়র্ক এসে আমার পরিবারের সাথে দেখা করে সবকিছু তাদের বলার জন্য রওনা দিয়ে দেয়। কিন্তু মাঝপথে আমার জীবনটা বদলে যায়। কোনোদিন স্বপ্নেও ভাবতে পারি না এই মাঝপথে কোনোদিন জীবনের রং বদলে দিবে। এমন কিছু কাহিনী হয় যা আমার জীবনটাকে শেষ করে দেয়। এরপর অনেক কাহিনী হয়ে যায়। এখন আমি আমার জীবনটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে চেষ্টা করছি। জানি না কতটা পারবো, তবে আমি হেরে যাব এমনটা কখনো হতে পারে না, আর হবেও না। পালক নিজের ভাগ্য নিজে বদলাবে। ভাগ্যের কাছে পালক নিজেকে কখনো অসহায় হতে দিবে না। নিজের ভাগ্য সে নিজে করার চেষ্টা করবে। আজকাল পাখিদের বাড়িতে আরাব আসলে রিয়ার ব্যবহার কেমন যেন বদলে যায়। আরাবের কেন জানি রিয়াকে ভালো লাগে না। এদিকে আরাব এ বাড়িতে আসলে বারবার পাখির সাথে কথা বলতে চায়, কিন্তু পাখি রিয়াকে আরাবের গলায় ঝুলিয়ে দিয়ে সরে যায়। আরাব আসে শুধু পাখির জন্য, কিন্তু রিয়া ভাবে আরাব ও তাকে পছন্দ করে বলে বারবার এ বাড়িতে আসে। কিন্তু পাখির মনে কোথাও আরাব নেই। আজকাল পাখির মনের চারপাশে ওই অজানার ভয় কাজ করে, কারণ অজানা প্রতি রাতে আসে ভালোবাসার আদর কপালে নিতে, আবার কাক ডাকা ভোরে সব লোকচক্ষুর আড়ালে এসে সকালের ভালোবাসা নিয়ে যায়। না জানি বাড়ির মানুষ এসব জানতে পারলে আমাকে কি করবে। হয়তো জীবন্ত কবর দিয়ে দেবে, নয়তো সারা জীবনের জন্য পর। এইসব ভয় সংশয় নিয়ে বেচারি পাখির দিন কেটে যাচ্ছে। তার মধ্যে তো আরাবের রোজ আনাগোনা লেগেই আছে। না জানি এই আরাব আবার কোন বিপদ বাঁধিয়ে দেয়। আরাবের এ বাড়িতে বেশি আনাগোনা দাদাভাই এ চোখে সুইয়ের মতো ফুটতে থাকে। তাই দাদাভাই ঠিক করে এর একটা ব্যবস্থা করতে হবে। দাদাভাইয়ের যে ভাবনা সেই কাজ। রাতে বাড়িতে সবাইকে দাদাভাই ড্রয়িং রুমে ডাকে। সবাই এসে বসে কথা বলতে থাকে যে কি ব্যাপার, সবাইকে হঠাৎ কেন এভাবে ডাক দিয়ে একসাথে করেছে। দাদাভাই বলে, আমি পাখির জন্য ছেলে ঠিক করেছি। নীর বলে, ছেলে ঠিক করছে মানে কি? আমি পাখির বিয়ের জন্য ছেলে দেখেছি, তার সাথে পাখির বিয়ে দেব। কারো কোনো আপত্তি আছে এই বিষয়ে? বাড়ির সবাই বলে, বাবা, আপনি যা ভালো মনে করবেন, আমরা সবাই তাতে রাজি আছি। আমাদের কারো কোনো আপত্তি নেই। নীর বলে, যে বিয়ে করবে তার থেকে মতামত নিবেন না দাদাভাই? দাদাভাই বলে, আমার মনে হয় না পাখির কোনো আপত্তি আছে আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে। নীর বলে, তারপরও পাখির মুখ থেকে কথাটা শুনে নিলে ভালো হতো। দাদাভাই বলে, পাখি,
তোমার কোনো কিছুর বলা আছে? পাখি সবার সামনে এসে বলে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। যদি তা পূরণ করেন তাহলে আমি আপনার পছন্দের ছেলেকে চোখ বন্ধ করে বিয়ে করে নিব। এয়ারপোর্টের বাইরে আজ সবাই অপেক্ষা করছে কখন যে নিউ ইয়র্কের ফ্লাইট ল্যান্ড করবে। তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হবে। দীর্ঘদিন পরে কেউ তার মেয়ে, কেউ তার ভাই, কেউ তার নাতনির সাথে দেখা করবে। এদিকে পাখিদের বাড়িতে তো সেই আদর আপ্যায়নের ব্যবস্থা হচ্ছে। আজ অনেকগুলো বছর পরে এ বাড়িতে প্রথম মেয়ে জামাই আসবে, সাথে তাদের মেয়ের একমাত্র কন্যাও আসবে, যাকে এ বাড়ির কেউ কোনোদিন দেখে নাই। পাখির মা বলে, শাশুড়ি মা, ভাই ভাবিদের জন্য আমি আমাদের পাশের রুমটা রেডি করে রেখেছি। দাদিমা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলে দুই বউ? বড় বৌমা বলে, শাশুড়ি মা, আমি ছোটোর থেকে শুনেছি আবিদার বরের কী কী পছন্দ, সে মতো রান্না করেছি। আর আবিদার পছন্দের সব কিছুই তো জানি, তাই সমস্যা হয়নি। কিন্তু ওর মেয়ের কি পছন্দ তা তো জানি না। দাদিমা বলে, ভালো কথা মনে করেছো। তা আবিদার মেয়ে কোথায় থাকবে? সে তো আমাদের পাখির বয়সী হবে। তাকে কোথায়, কোন রুমে থাকতে দিব? পাখির মা বলে, আম্মা কিছু মনে না করলে বলছি কি, দুজন তো প্রায় কিছুটা এক বয়সের। দুজনে যদি এক রুমে মানে পাখির রুমে থাকে তাহলে তো সমস্যা হবে না। তা না হলে নীরকে তার রুম ছেড়ে দিয়ে ছাদের চিলেকোঠার ঘরে গিয়ে থাকতে হবে। দাদিমা বলে, আচ্ছা আগে আমার নাতনি আসুক, যদি পাখির সাথে এক ঘরে থাকতে সমস্যা তখন না হয় তাহলে নীর দাদা ভাইকে চিলেকোঠার ঘরে পাঠানো যাবে। এদিকে পাখি আর রিয়া এসে দাদিজানের কাছে বসে বলে, তা দাদিজান, তুমিও কি আজ প্রথমবার আমাদের মতো ফুপুজানের মেয়ের সাথে দেখা করবে? দাদিমা পাখিকে বুকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রে ময়না পাখি, আজ প্রথমবার আমি আমার মেয়ে জামাই আর তাদের মেয়েকে নাতনিকে দেখব, তাও তোর জন্য। তা না হলে তো এই জীবনে হয়তো চোখ দুটো মেয়ে জামাই নাতনিকে না দেখে বুঝতে হতো। পাখি বলে, কি যে বলো না দাদিমা, আমরা থাকতে তা কেন হতে যাবে বলো? তোমার জন্য না, এই পরিবারের সবার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছি। উফ রে আপনি কিভাবে দাদা ভাইয়ের সামনে মাথা উঁচু করে বললে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু একটা শর্ত আছে। যদি তা পূরণ করেন তাহলে আমি আপনার পছন্দের ছেলেকে চোখ বন্ধ করে বিয়ে করে দিব। দাদা ভাই বলে, কি শর্ত তোমার শুনি? আমি চাই আমার মামা আর ফুফু উপস্থিত থাকবো। আপনি আমার মামা আর ফুফুকে মেনে নিয়ে তাদের আসার জন্য দাওয়াত দেবেন। তারা সবাই সহ পরিবারে এখানে আসার পর না হয় আমার বিয়ের সব অনুষ্ঠানের আয়োজন করবেন। অনেক বছর তো হলো আমি তাদের ভালোবাসা থেকে বঞ্চিত আছি। তাদের মেয়েটাও তো আপনাদের ভালোবাসার ছোঁয়া থেকে দূরে আছে। এইবার না হয় আমার বিয়ের অছিলায় তাদের এ বাড়িতে আসার অনুমতি দিলেন। তাদের তো আপনার ছাড়া আর কেউ নেই। আমার নানা নানি যদি থাকতো তাহলে তো আমার বোনটা তাদের ভালোবাসা পেত। সে তো সব কিছু থেকে বঞ্চিত। প্লিজ দাদা ভাই, এইবার তো তাদেরকে মাফ করে দিন। দাদা ভাই কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এদিকে পাখির কথা শুনে তো সবাই একদম চুপচাপ হয়ে যায়। এত বছর পরে এমন কথা কেউ বলবে ভাবতে পারে নাই। পাখির বাবা মা সবাই তো সেই টেনশনে মরে যাচ্ছে না, না জানি আজ তাদের মেয়ের কি অবস্থা হবে। তারা তো স্বপ্নেও ভাবতে পারছে না। পাখি বলে, দাদা ভাই, আমি কোনো দিন আপনার কাছে কোনো আবদার করিনি। না এত বছরে আমার মা কোনোদিন তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চেয়েছে। সেও সবার মতো তার ভাইকে ভুলে গেছে। আমার বিয়ের পর তো আর আপনার বাড়ির মেয়ে থাকবো না, অন্যের বাড়ির বউ হয়ে যাবে। প্লিজ তার আগে আমার এই ইচ্ছেটা পূরণ করে দিন। এরপর কোনো দিন আমি কোনো কিচ্ছু চাইবো না। এত বছর ধরে মেয়ের উপর যে অভিমান করে যোগাযোগ করতে সবাইকে নিষেধ করে দিয়েছে, তার মেয়ের বাচ্চা হবার পর খবর পেয়েও সেদিন সে তাদেরকে মেনে নেয়নি। আর কত বছর সে অভিমান করে তাদের দূরে রাখবে? না হয় আজ পাখির জন্য তাদেরকে মেনে এই বাড়িতে আসার অনুমতি দিবে। দাদাভাই বলে, যাও, দিলাম তোমাকে অনুমতি। তোমার মামা আর ফুপুকে
আসার অনুমতি দিয়ে দিলাম। এই কথা শুনে তো সবাই একদম অবাক, খুশিতে কান্না করতে শুরু করে দেয়। পাখির সাথে সাথে তার মোবাইল ফোন বাহির করে তার ফুপুকে কল দিয়ে দাদাভাইয়ের হাতে ধরিয়ে দেয়। দাদাভাই বলে, বুড়ি। আবিদা পারভিন আজ এত বছর পর বাবার মুখে বুড়ি কথাটা শুনে কান্না করতে শুরু করে। আফিফ খান এসে মোবাইলে কথা বলে। হ্যালো। দাদাভাই বলে, আমার নাতনির পাখির বিয়ে ঠিক করেছি। তোমার সবাই যত তাড়াতাড়ি আসবে তত বেশি ভালো, তাহলে আমরা পাখির বিয়ের অনুষ্ঠান তাড়াতাড়ি করতে পারবো। বলে মোবাইল পাখির কাছে দিয়ে দেয়। দাদাভাই সোজা রুমে চলে যায়। এদিকে সবাই এসে পাখিকে অনেক আদর করে আর তাদের স্বাগতম জানানোর জন্য নানাভাবে আয়োজন করতে শুরু করে দেয়। এখন দাদিমা বলে, এই না হলে আমাদের পাখি যে কাজ এত বছর ধরে আমরা করতে পারি নাই, সেই কাজ কিছু সময়ের মাঝে পাখি করে দেখিয়ে দিয়েছে। পাখি দাদিমাকে জড়িয়ে ধরে বলে, নিজেদের খুশির জন্য তো আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারি। এটা তো মাত্র একটু খুশি চাওয়া সবার জন্য। আচ্ছা, অনেক হয়েছে, এবার চলো আমরাও কিছু করি। আমাদের বিদেশি বোন আসবে বলে কথা। দাদিমা বলে, পাখি তুই শিওর তো যে ওদের মেয়ের সাথে আসবে? পাখি বলে, কি যে বলো না দাদি যান, মা বাবা আসলে কি মেয়ে ওই বিদেশে একা পড়ে থাকবে? সেই ভালো, নাতনিটা আসলেও ভালো, তাকে দেখতে পারবো। এদিকে আবিদা আফিফকে জড়িয়ে ধরে বলে, তাহলে অবশেষে আমরা দেশে যাচ্ছি। আফিফ বলে, অবশেষে আমরা দেশে যাচ্ছি। আবিদা পারভিন বলে, আমার কাছে সবটাই স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে। সত্যি বাবা, এত বছর পর আমাকে বুড়ি বলে ডেকেছ? আফিফ খান আবিদাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, সত্যি অবিশ্বাস্য ব্যাপার হলেও এটাই সত্যি। এত বছর পরে হলেও সে আমাদের দেশে ফিরে যেতে বলেছে, আর আমরা অবশ্যই তার ডাকে সাড়া দিব। এমন সময় পালক এসে বলে। আবিদা পালককে জড়িয়ে ধরে বলে, তাড়াতাড়ি গোছানো শুরু করে দাও, আমরা বাংলাদেশ যাব। পালক নাক সিটকে বলে, আফিফ বলে, থাক আবিদা, যে যাবে না তাকে জোর না করাই ভালো। তারপর তারা বাড়ির সবার জন্য অনেক কিছু শপিং করে, যত তাড়াতাড়ি পারে দেশে আসার জন্য রওনা দেয়। এদিকে অনেক সময় ধরে এয়ারপোর্টের বাহিরে অপেক্ষা করার পর অবশেষে তাদের বোনের দেখা পায়। এত বছর পরে ছোট বোনকে দেখে তো দুই ভাই খুব ইমোশনাল হয়ে যায়। এখানে তারা কান্নাকাটি জুড়ে দেয়। তা দেখে আফিফ বলে, আবিদা, অনেক দূরে থেকে এসেছি, বাকিটা না হয় বাড়ির জন্য তুলে রাখো। আবিদা পারভিন বলে, তুমি কখনোই ভালো হবে না, সব সময় তোমার মজা করা। আফিফ পাখির বাবা আর চাচার সাথে কুশল বিনিময়ের পর বলে, আমরা আমাদের বাড়িতে যাব। পাখির বাবা বলে, না, তা হবে না। তোমাদের সবার জন্য আমাদের বাড়িতে ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে সোজা আমাদের বাড়িতে যাচ্ছ তোমরা। তারা আর কিছু বলতে পারে না, তাদের জোর করে গাড়িতে নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এদিকে বাড়ির সবাই তাদের বরণ করার জন্য মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ করে সবাই বাড়ির মেইন দরজার সামনে তাকিয়ে দেখে পাখির বয়সী একটা মেয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে বিদেশি কালচারে বড় হওয়া কোনো মেয়ে। তার পরনে জিন্সের প্যান্ট, একটা সাদা শার্টের সাথে ক্রিম কালারের একটি পরা, মেহেদি রঙের চুলগুলো দুই কাঁধের পাশে এলোমেলো করে রাখা। পাখি তো মেয়েটাকে দেখে ভীষণ খায় আর বলে, আল্লাহ নাউজুবিল্লা, এই কেমন মেরে বাবা, কেমন উল্টাপাল্টা ড্রেস পরে আমাদের বাড়ি চলে আসছে, ভাবা যায়? সবাই তো এমন ড্রেসে মেয়ে দেখে চোখ নিচু করে রাখে, কেউ তো পারলে তাকে মোটা কাপড় দিয়ে মুড়িয়ে রাখে। নীর তো মেয়েটাকে দেখে একদম হাঁ করে তাকিয়ে থাকে। তা দেখে রিয়া বলে, ভাইয়া হা বন্ধ করো তাড়াতাড়ি, না হলে তোমার হাতে মাছি ঢুকে যাবে। কেউ মেয়েটাকে কিছু বলবে তার আগে পাখির ফুপা ফুপি মেয়েটাকে সাইড করে বাড়ির ভেতরে চলে আসে। সবাই তো সেই মেয়ের কথা ভুলে যায়। এত বছর পরে বাড়ির মেয়েকে কাছে পেয়েছে বলে কথা। তাকে দেখে তো বাড়ির ভেতরে কান্নাকাটির আসর জমিয়ে দেয় সবাই। সবাইকে জড়িয়ে ধরে সবাই কান্নাকাটি করতে থাকে। মেয়েটা এসব কিছু চুপচাপ সহ্য করছে আর বিরক্ত হচ্ছে। এসবের মাঝে পাখি বলে,
ফুপু তোমার মেয়ে কোথায়? সে আসে নাই? পেছন থেকে চিৎকার করে পালক বলে। পাখি বলে, আমি কি প্রশ্নটা করে ভুল করেছি আপু? আসলে আমি তো ঠিক আপনাকে চিনি না, তাই জন্য। পালক বলে, আবিদা বলে, আহ পালক, কেউ ছোট বোনের সাথে এভাবে কথা বলে নাকি? সে তোমাকে চেনে না, তাই এই একটু নরম সুরে তো তাকে উত্তর দিতে পারতে। এবার বাড়ির সবাই অবাক হয়ে আবিদাকে বলে, এই আবিদা, তোর মেয়ের নাম পালক, আমাদের মেয়ের নাম কিন্তু পাখি। আবিদা বলে, আমি অনেক পরে জানতে পারি ভাবি তার মেয়ের নাম পাখি রেখেছে। দেখো কি ভাগ্য, কেউ কাউকে চেনে না, একজন আকাশ আরেকজন মাটি, তাদের নামটা যে কিভাবে মিলে গেছে। দাদাভাই বলে, ভাগ্যিস দুজনের নামে মিল আছে, কিন্তু চরিত্রে নেই। বিদেশে থেকে মেয়েকে যে কোন শিক্ষায় বড় করেছো তার নমুনা চোখের সামনে দেখতে পাচ্ছি সবাই। পালক উঠে বলে, আপু, উনি আমার নানা যান, প্লিজ তার সাথে এমন করে কথা তো বলো না। পালক এসে পাখির মাথায় হাত দিয়ে বলে, দাদাভাই বলে, বুড়ি, তোমার মেয়েকে পাখির থেকে দূরে থাকতে বলবে, ওর যেন মাথাটা অযথা চিবিয়ে না খায়, সামনে পাখির বিয়ে। পালক পাখির সামনে এসে বলে, পাখি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রিয়া বলে, আচ্ছা, আমার আপনিকে তোমার পিচ্চি মনে হয়? 5-6 বছর আগে বিয়ে করলে 2-3 বাচ্চার মা হতো সে। রিয়ার মুখে এমন কথা শুনে তো সবাই হাসিতে লুটিয়ে পড়ে। এরপর সবাই ঝগড়াঝাটি বাদ দিয়ে পালককে সাদরে গ্রহণ করে নেয়। সবাই এসে পালককে অনেক ভালোবাসা দেয়। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে পাখির মা এসে বলে, অনেক হয়েছে মিলমিশ, এবার এদের সবাইকে ছাড়ো, এরা ফ্রেশ হয়ে আসুক কথা বলার জন্য, এখন অনেক সময় আছে। এরপর সবাই ফ্রেশ হতে যায়, যার যার রুমে চলে যায়। পাখি পালককে সাথে করে তার রুমে নিয়ে আসে, বলে, আপু তুমি ফ্রেশ হয়ে এসো, এটা আমার রুম আপু। তোমার যদি আমার সাথে এক রুমে থাকতে সমস্যা হয় তাহলে আমি রিয়ার রুমে শিফট হয়ে যাব। এরপরে পালক লাগেজ থেকে নিজের ড্রেস নিয়ে বাথরুমের দিকে যাচ্ছিল। তখন পাখি বলে, আপু তুমি কি আবারও সেই ড্রেসগুলো পরবা? পালক একগাল হেসে বলে। এরপর পালক ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে চলে আসে। বাহিরে পালককে দেখে তো সবাই আবার অবাক, এটা কি করে সম্ভব? এই মেয়ে তো দেখতে সত্যি একদম পরীর মতো সুন্দর। পাখি আর পালক দুজনকে যদি সাজিয়ে পাশে বসানো হয় তাহলে বাকিদের নজর লাগুক বা না লাগুক, আমাদের নজর ঠিকই লেগে যাবে। এরপর সবাই রাতের খাবার খাওয়া দাওয়া করে নেয়। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আবিদা বলে, পালক তো দেশেই আসবে না, সে তো প্রথমে দেশে আসার কথা শুনে সোজাসুজি ভাবে না করে দেয়। পরে যখন বলি আমরা কি কাহিনী করে বিয়ে করেছি, তখন সে সব কিছু জেনে শুনে দেশে আসতে রাজি হয়। রিয়া বলে, ফুফু তোমাদের বিয়ের কাহিনী বলো না প্লিজ। আবিদা বলে, আমাদের দুজনের তেমন কোনো আহামরি প্রেম ছিল না যে তাকে আমার বিয়ে করতে হবে, কিন্তু আমার খুব শখ ছিল আমি বিদেশে সেটেল হব। সে চিন্তাভাবনা নিয়ে আমার দিন কাটছিল। এমন একদিন হঠাৎ তার সাথে আমার রেস্টুরেন্টে দেখা হয়। আমি ভুল করে সেদিন তার বিলটা পরিশোধ করে দেই। তারপর সে যখন জানতে পারে যে আমি তার বিল দিয়েছি, তখন সে আমার কাছে এসে বলে, ছেলেদের দেখছি পটাতে বেশ ভালো রাস্তা খুঁজে বাহির করেছেন। আমি বলি, মাথা ঠিক আছে তো? আপনার মতো রাম ছাগলকে আমি যাব পটাতে?
এরূপ এই কথা নিয়ে আমাদের মাঝে তুমুল ঝগড়া বেঁধে যায়। শেষে হোটেল ম্যানেজার এসে বলে, সরি ম্যাম, আমরা ভুলে 2টা বিল তৈরি করেছি, আর তা আপনি পরিশোধ করে দিয়েছেন। দেখুন, আপনাকে পটাতে আসি নেই, আমি যত সব বলে সেখান থেকে চলে আসি। তারপর সেখান থেকে আমার বাড়ির ঠিকানা নিয়ে সোজা আমার বাড়িতে চলে আসে তার টাকা শোধ করতে। এদিকে অচেনা একটা ছেলেকে দেখে আমার বাড়ির মানুষ তো পারলে আমাকে কাঁচা গিলে খায়। আমি নিজের বাড়ির মানুষের জন্য সেদিন কিছু বলতে পারি নাই, কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল। এরপর তো আমার বাড়ির মানুষ আমাকে ধরে বেঁধে বিয়ের তোড়জোড় শুরু করে দেয়। এমন সময় একদিন আবার তার সাথে দেখা, সেদিন তাকে মনে সুখে ঝাড়িয়ে দিতে থাকে। এরপর বেশ কিছুদিন এভাবে যায়, তার সাথে দেখা হয়, কথা হতে থাকে। দিন শেষে আমার বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকে। এদিকে আফিফকে আমার ভালো লাগে, আর জানতে পারি সে নিউ ইয়র্কে বসবাস করে। আমি কথা জানতে পারে মাথা আরও খারাপ হয়ে যায়। আমি আমার বিয়ের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সোজা আফিফের কাছে চলে আসি। তাকে বলি, আপনি যদি আজ আমাকে বিয়ে না করেন তাহলে আমি আপনাকে খুন করে ফেলবো। আমাকে এতটা অবহেলা ভাবতে যাবেন না। আফিফ সেদিন আমার মুখের উপর এমন কথা শুনে খুব মজা করে। এরপর সেদিন সে আমাকে বিয়ে করে নেয়। আমি তো তাকে বিয়ে করার খুশিতে বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। আমার বাড়িতে এসে কেউ সেদিন আমাকে মেনেই নেয়নি। বাবা তো আমার মুখের সামনেই দরজা বন্ধ করে দেয় সেদিন। এদিকে আমার শ্বশুরবাড়িতে কেউই আমাদের বিয়েটা এমন করে মেনে নেয়ও না, তারাও আমাকে তাড়িয়ে দেয়। তাতে আমার কোনো কিছু মনে হয়নি, আমি তো আফিফের সাথে আছি, এটাই অনেক। তারপর আফিফ আমাকে তার সাথে করে নিয়ে যাবার ব্যবস্থা করে। আমাকে এমনই কিছুদিন দেশে রেখে সে চলে যায়। তার বেশ কিছুদিন পরে সে আমাকে নিয়ে যায়। দেশ ছেড়ে যাবার পর সময় যদি পারি আমি সেই সুখের খোঁজে বিদেশ পাড়ি দিচ্ছি, সেটা যদি ক্ষণিকের মরীচিকার মতো হয়। বিদেশ যাবার পর থেকে বুঝতে পারি পরিবার ছাড়া একা থাকা ভালো সম্ভব না। মনের কোনো ঘেঁষায় আকাশ জমতে শুরু করে। নিউ ইয়র্কের চাকচিক্যময় শহরের আলোর রোশনিগুলো তাদের খুশির আড়ালে বারবার বলতে থাকে বাড়ির মানুষকে দরকার। এসবের মাঝে আফিফ সব সময় আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। এদিকে ভাইয়ের বিয়ে হয় আফিফের বোনের সাথে। সেদিন মনে করি যে ভাবি হয়তো বাবা আমাকে মেনে নেবে, কিন্তু সেগুলো ভালি এমন কিছুই হয় না। উল্টা ভাবিও সবার মতো পর করে দেয়। এর কিছুদিন পরে আমার কুলে আলো করে পালক আসে। সেই খবর পর্যন্ত বাড়ির মানুষকে দিয়েছি, কেউ কোনো রিপ্লাই করেনি। এভাবে বাড়িতে মাঝে মাঝে কল করি, কেউ কথা বলে না। তাই মাঝে মাঝে অনেক বছর পর যোগাযোগের চেষ্টা করি নাই। হঠাৎ একদিন করে বাড়ি থেকে কল করি, সেদিন পাখি ফোনটা রিসিভ করে। ওরে বাবা, মেয়ের কত প্রশ্ন, কে আপনি, কাকে চাই, কেন কল করেছেন, কি বলবেন, না কি ফোন রাখবো? সবাই অবাক হয়ে বলে, পাখি এত প্রশ্ন করছে, ভাবতেই আশ্চর্যজনক লাগছে। অবাক করার মতো কথা হলো সে সেদিন এত প্রশ্ন করে। তার উত্তরে বলেছিলাম আমি আবিদা পারভিন, নিউ ইয়র্ক থেকে কল দিয়েছি। এইটা বলার সাথে সাথে সে আমাকে সাথে সাথে ফুপুজান বলে ডেকে ওঠে। আমি বলি, তুমি আমাকে চেনো? চিনবো না কেন, আম্মা জানতো রোজ রাতে আপনার গল্প বলে আমাকে, কিন্তু বাড়ির আর কেউ আপনার কথা বলে না। আমি পাখিকে বলি, তুমি যদি এখন সবাইকে বলে দাও যে আমি তোমার সাথে কথা বলি, তাহলে আর কখনোই কেউ কথা বলতে দেবে না। পাখি বলে, তাহলে আমি আপনার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলবো, কেমন? এরপর থেকে পাখির সাথে সব সময় আমার কথা হয় এবং সবটা জানতে পারি। পাবলিকভাবে সবার সামনে সে কথা বলতো না, চুরি করে লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে। মেয়েটার মাথা অনেক বুদ্ধি, তাই তো আজকের এই দিনটা দেখতে পারছি। বলে পাখিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমো দেয়। পালকের হঠাৎ ফোনে কল আসে, তাই পালক রুমে চলে যায়। এদিকে রুমে এসে ফোনে কথা বলতে থাকে। এমন সময় পাখি হঠাৎ করে রুমে এসে পালকের চারপাশে ঘুরঘুর করতে শুরু করে দেয়। পালক বলে, এই মেয়ে, তোমার ব্যাপার কি? তুমি হঠাৎ এইভাবে রুমে এসে তাকঝাক শুরু করে দিয়েছো কেন? না মানে আসলে অনেক রাত হয়ে গিয়েছে তো, আর তাছাড়া আমার তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস, তাই আর কি।
আচ্ছা তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি বারান্দাতে গিয়ে ফোনে কথা বলছি। পাখি সাথে সাথে বলে, না না না, তুমি বারান্দায় যাবে না। আসলে রাতে ঘুমানোর আগে আমি একটু বারান্দায় একা থাকতে পছন্দ করি। উফ, কি অদ্ভুত পছন্দ রে বাবা। আচ্ছা তুমি তোমার রুমে থাকো, আমি বাইরে যাচ্ছি। পাখি তাড়াতাড়ি করে বারান্দায় গিয়ে দেখে সেই চুমো নিতে আসা বান্দর এখনো আসে নাই। পাখি মনে মনে বলে, আল্লাহ, তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে গেলে এই অজানা চুমা প্রেমিকের হাত থেকে বাঁচি। আমাকে অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, এরপরে আর কোথায় খুঁজে পাবে আমাকে? পাখি বারান্দায় এসে চেয়ারে বসে পায়ের উপর পা দিয়ে হাওয়া খাচ্ছে। এমন সময় সেই অজানা চুমো প্রেমিক চলে আসে। অজানা হঠাৎ করে এসে বলে, ময়না পাখি বুঝি আমার চিন্তা করছিলে? পাখি পাশে ফিরে বলে, আরে হ্যাঁ, আপনার কথা চিন্তা করছিলাম আর আপনি চলে আসছেন। বাঁচবেন অনেক দিন। কেন? আমি তাড়াতাড়ি মরে গেলে বুঝি তোমার জন্য ভালো? আপনি বেঁচে থাকলেও আমার কিছু না, আপনি মরে গেলেও আমার কিছু তাই বুঝি? না, একদম না। আমাকে একবারও তোমার মনে পড়বে না? তোমার তো কিছুদিন পর বিয়ে। দেখো, বিয়ের দিন নিজের বরকে ছেড়ে আবার আমাকে ভালোবেসে ফেলো না। ও আচ্ছা, তাহলে আমার বিয়ের খবরও আপনি জানেন। যাক, তাহলে ভালো হয়েছে। এবার তো আপনি বিদায় হবেন। আজকের পর আর আমাদের দেখা হবে না। তোমার থেকে এটাই আমার শেষ চুমু নেওয়া। যাক, তাহলে বাঁচা গেল অজানা নামের এই মহা ঝামেলা যুক্ত বিপদ থেকে। ও, তোমার জীবনে আমি এই কিছুদিনে বুঝি একটু স্থান করতে পারি নাই? না, একদম না। আমার যার সাথে বিয়ে হবে সে একদম এমন সিম্পল ভাবে আমাকে মেনে নিয়ে বিয়ে করতে রাজি আছে। সে আপনার মতো জোর করে আমার মনের বিরুদ্ধে গিয়ে চুমা নিতে আসে নাই। আমার বিরুদ্ধে তোমার এত অভিযোগ? আচ্ছা, দোয়া করি তোমার জীবনে যে আসছে সে যেন তোমার মনের মতো হয়। দেখো, তোমার বিপরীত চরিত্রের ব্যক্তি না হয় সে। থাক, আপনার দোয়া করতে হবে না। দাদাভাই আমার জন্য কখনো ভুল কাউকে সিলেক্ট করবে না, তাই আপনাকে আমার জন্য এত টেনশন করতে হবে না। দেখো, একদিনেই আমাকে মনে পড়বে। মনে তাদের পড়ে যাদের আমরা ভালোবাসি, যাদের মায়ার বাঁধনে জড়িয়ে যাই। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি। অজানা মন খারাপ করে বলে, আচ্ছা, আমার কপালে শেষ স্পর্শটা দিয়ে দাও। পাখি অজানার কপালে একটা চুমো দিয়ে দেয়। আর এদিকে পালক চুপচাপ এসে তার মোবাইলের ক্যামেরাতে এই মোমেন্টটা বন্দি করে রাখে। পালক রুমে ফোন রেখে যায়। তা নিতে এসে কারো কথা শুনতে পায়। তখন আড়াল থেকে দেখে বারান্দাতে পাখি আর অজানা কেউ। অজানা চলে যাবার পর পাখি রুমে আসতেই পালককে দেখে চমকে থমকে দাঁড়ায়। লোকটা কে ছিল পাখি? আমি তাকে চিনি না। যাকে চেনো না তাকে ভালোবেসে এত যত্ন নিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়েছো? সে আমাকে ভয় দেখিয়ে এসব করিয়ে নিয়েছে। তাই? তা কি এমন ভয় যার জন্য তুমি অজানা একজনকে এইভাবে বিনা সম্পর্কের জোরে স্পর্শ করো? পাখি এবার কলেজ থেকে শুরু করে সবটা বলে দেয় পালককে। এটাও বলে যদি বাড়ির কেউ এই কথা জানতে পারে তাহলে পাখিকে বাড়ি থেকে একদম বের করে দিবে। পাখি তাড়াতাড়ি করে পালকের হাত দুটো নিজের হাত দিয়ে মুঠো করে বলে, প্লিজ আপনি, তুমি কাউকে কিছু বলো না, তাহলে আমার কপালে খুব দুঃখ আছে। তার থেকে বড় কথা, এত বছর পরে যে খুশি এসছে সে সব খুশিগুলো চলে যাবে। পালক তখন হঠাৎ করে পাখিকে বুকে জড়িয়ে ধরে। পাখি তো অবাক। এত স্মার্ট মেয়ে, বিদেশ ফেরত মেয়ে, তাকে জড়িয়ে ধরবে এভাবে ভাবতেও পারে নাই সে। এমন সময় রিয়ে এসে বলে, আল্লাহ গো, দুই বোন মিলে গেছো আমাকে দুধের মাছের মতো ফেলে দিলে, এটা কিভাবে আমি মেনে নেব? পালক এক হাত দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে। নীর এসে এভাবে তিন বোনের কয়েকটা ছবি তুলে রাখে। রিয়া বলে, এটা ভালো কাজ করেছো এই প্রথম। কেন রে, আমি কি সব সময় খারাপ কাজ করি? তেমন কিছু না, এখন ছবি তোলা হয়ে গেছে, তুমি যেতে পারো, আমরা তিন বোন আড্ডা দিব। নীর আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অবশ্যই তাদের এক হবার জন্য কিছু সময় দেওয়া উচিত। তিন বোন সারা রাত ধরে গল্প গুজব করে, কে কি করছে এতদিন, পালকের লাইফস্টাইল কেমন ছিল সবটা পালক বলে। পালকের সবটা বলে, শুধু রিদানের কথাটা সে কাউকে বলে না। পাখি আর রিয়ার লাইফে এমন কোনো ইন্টারেস্টিং কিছু নাই। তারপর এরা এভাবে গল্প করতে করতে ভোর হয়ে যায়। তিন বোন একসাথে ভোরের নামাজ আদায় করে ঘুমিয়ে যায়। এদিকে তিনজন একসাথে 10টার দিকে ঘুম থেকে উঠে খাবার টেবিলে যায়। সেখানে যাবার পর জানতে পারে সামনের শুক্রবার পাখিকে ছেলেপক্ষ আংটি পরাতে আসবে। সেদিন বিয়ের ডেট ফিক্সড করা হবে। পালক সাথে সাথে পাখিকে অভিনন্দন জানায়। পাখি একটা লজ্জামাখা হাসি মুখে মাথা নিচু করে বসে থাকে। এরপর তিন বোন একসাথে তাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। পাখি পালককে
তাদের বাড়ির সবটা বিবরণ সহ বর্ণনা করতে থাকে। পালক হঠাৎ করে তার দাদিমার ঘরে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, নানি যান, এটা কিন্তু আমি, ভুল করে নানা যান ভাবতে যেও না। দাদিমা বলে, ওরে আমার কলিজা, এত বছর তো ছিলি দূর দেশে, আবার কি চলে যাবি আমাদের ছেড়ে? পালক বলে, নানা যান এসেছে তো অতিথি পাখি হয়ে, কিছুদিনের সময় পূরণ হয়ে গেলে তো আমাকে আমার নীড়ে ফিরে যেতেই হবে। তখন না হয় পাখির পালক ভেবে কিছু স্মৃতি মনের কোণে জমা করে রেখো। শুধু কিছুদিনের জন্য স্মৃতি দিতে এসেছো তোমরা? নানি যান, এইভাবে যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকো তাহলে কিন্তু বর্তমান নিয়ে সুখে থাকতে পারবে না। তাই ভবিষ্যতের কথা ভুলে যাও, বর্তমানের গলা জড়িয়ে ধরো। এদিকে পাখি আর রিয়া খিলখিল করে হেসে ওঠে পালকের কথা শুনে। পালক ওদের দিকে নজর না দিয়ে সোজা মামিদের কাছে চলে যায়। বড় মামিকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, মামিমা, মাম্মার কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারো, আজ না হয় আমার জন্য রান্না করো। বড় মামি বলে, তুমি বিরিয়ানি খাবে আর আমি তা তোমাকে খাওয়াবো না, তা হতে পারে না মা। বড় মামিকে একটা চুমো দিয়ে এবার ছোট মামিকে জড়িয়ে ধরে বলে, মামিমা, তুমি আমাকে তোমার হাতে স্পেশাল কাজু বাদাম কিশমিশ বেশি করে দিয়ে পায়েস খাওয়াবে। ছোট মামি বলে, সোনা, খাওয়াবো তো তোমাকে। উফ, ভাবতেই জিভে জল চলে আসছে, বিরিয়ানির সাথে পায়েস খাবো। রিয়ার পাখি বলে, মা, চাচিমা কই? তোমরা তো আমাদের কখনো আদর করে প্রিয় রান্নাগুলো করে খাওয়াও না, তাহলে পালকে কেন খাওয়াবে? গাইস, জেলাস কেন হচ্ছ তোমরা? তোমরা তো আর পালক না, তাই আমি তো কখনো কারোর কাছে আবদার করি নাই, আজ না হয় প্রথম মামিদের কাছে ভালোবেসে আবদার করছি। পাখি এসে বলে, আপনি তুমি করো আবদার, তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমাদেরও একটা আবদার আছে। বলো, তোমাদের কি আবদার? তুমি তো গাড়ি ড্রাইভ করতে জানো, আমাদের সাথে করে তুমি বিকেলে লং ড্রাইভে নিয়ে যাবে। পালকের মা বলে, পাখি, পালক তো এখানে কখনো রাস্তাঘাট ঠিক মতো চেনে না, তো তাহলে কিভাবে নিয়ে যাবে? পাখি বলে, ফুপু, আমরা তো আছি, আপুনিকে আমরা রাস্তা দেখিয়ে দিব, আর সব থেকে বড় কথা গুগল আছে তো আপুনিকে রাস্তার ম্যাপ দেখাতে। পালক বলে, আচ্ছা সমস্যা নেই, বিকেলে আমরা ঘুরোঘুরি করতে যাচ্ছি, এটাই ফাইনাল। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তিনজন রেডি হতে থাকে লং ড্রাইভে যাওয়ার জন্য। তিনজন একসাথে সবার থেকে বিদায় নিতে আসে লং ড্রাইভের জন্য। তখন নীর তাদের সাথে যেতে চায়, কিন্তু পালক না করে দেয়, বলে, আমি ছোট বাচ্চা না যে আমাদের বডিগার্ড নিয়ে যেতে হবে। বাড়ির সবাই বলে, নীর গেলে কিন্তু ভালো হতো। আবিদা পারভিন বলে, থাক, বাইরে কোনো সমস্যা হলে আমার মেয়ে একই সামলে নিতে পারবে সবটা। তারপর আর কিছু না বলে গাড়ি নিয়ে তিন বোন বাহিরে চলে যায়। পালকের পাশে পাখি বসে আছে আর পেছনে রিয়া। তিনজন খুব মজা করতে থাকে, অনেক গল্প করতে থাকে আর লং ড্রাইভের মজা নিতে থাকে। হঠাৎ করে ওদের গাড়িটা অনেক দূরে নির্জন এলাকাতে এসে হঠাৎ করে পালক গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর গল্প করতে থাকার জন্য বেখেয়ালিভাবে সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়িকে ঠুকে দেয়। গাড়ির পাশে থাকার জন্য গাড়ির মালিকের কিছু হয় না। পালক এখন কি করবে বুঝতে পারছে না। একে তো নির্জন রাস্তা, তার উপর এমন অঘটন ঘটিয়ে বসে আছে সে। এবার গাড়ির মালিক এসে তার সাধের গাড়ির এমন অবস্থা দেখে কর্কশ কণ্ঠের সাথে রাগে পালকের গাড়ির কাছে তেড়ে আসে। সে এসে গাড়ির ড্রাইভারের পাশের গ্লাসে নক করতে থাকে। পালক আর কোনো পথ খুঁজে না পেয়ে গাড়ির দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। এসে দাঁড়াতেই চমকে ওঠে, তার সামনে অন্য কেউ না, রিদান দাঁড়িয়ে আছে। পালকের সাথে সাথে একে একে পাখি আর রিয়াও বাহিরে বেরিয়ে এসে দাঁড়াতেই পাখি বলে, ওহে মিস্টার আদভিক, আপনি? পালক পাখির মুখে আদভিক নাম শুনে বলে, তুমি তাকে চেনো? চিনব না আবার? এই লোকটার জন্য আমাকে জেলে যেতে হয়েছে, এমনকি তার জন্য আমার হুটহাট করে বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, অবশেষে বিয়ের পিড়িতে পর্যন্ত বসতে হচ্ছে। পালক অবাক চোখে রিদান আরাফ আদভিককে দেখছে। এটি কি আমার রিদান নাকি পাখির বলা অন্য কেউ? কি করে একই রকম চোখ, নাক, মুখ, চুল, কণ্ঠ হতে পারে? এত মিল কি করে কোনো মানুষের অন্য মানুষের সাথে হতে পারে? মনে মনে ভাবতে থাকে পালক। পালকের ভাবনাতে ছেদ করে আদভিক বলে, এই যে বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ, আমার গাড়ি অবস্থা খারাপ করে আবার বড় বড় ডায়লগ বাজি হচ্ছে, যত সব ফালতু মেয়ে মানুষ কোথাকার। পালক এই পোলার মুখের ভাষা শুনে মনে মনে বলে,
আমার রিদান কোনো দিন এমন ভাষা ব্যবহার করে কথা বলবে না। এটা রিদান কোনোভাবেই হতে পারে না। পাখি পালককে ধাক্কা দিয়ে বলে, আপনি কিছু তো বলো, আমাদের যদি পুলিশে দেয় তখন কি হবে? পালক এবার নিজের হুঁশ ফিরে পায়। তারপর বলে, এই যে মিস্টার, মেয়েদের সাথে কথা বলার শিক্ষা বুঝি আপনি পাননি? আমি যথেষ্ট ভালো মতন পেয়েছি, তা না হলে এত সময় আপনাদের পিটাইতে শুরু করে দিতাম আমার গাড়ির বেহাল দশা করার জন্য। আপনার তো সাহস মন্দ না, আমার সাথে মারামারি করতে চাইছেন, বেয়াদব মানুষ কোথাকার। আদ্ভিকের পেছন থেকে তার বন্ধু উঠে এসে বলে, কিরে দোস্ত, তুই কার সাথে মারামারি করবি? আদ্ভিক নিজের গাড়ি দেখিয়ে বলে, এই দেখ, বেহাই মেয়ে আমার গাড়ির কি বেহাল দশা করে দিয়েছে। ছেলেটা বলে, এই জন্য কি তুই মহিলা মানুষের সাথে মারামারি করবি? দরকার হলে তাই করব। আমার সাধের গাড়ি নষ্ট করেছে কেন? পালক বলে, দেখুন, দোষ আপনার। আপনি মাঝ রাস্তায় গাড়ি কেন পার্ক করে রাখছেন? যদি এভাবে না রাখতেন তাহলে এমন কিছু হতো না। যত সব ভুলভাল কাজ করবে আর মেয়েদের ঘাড়ে দোষ দিবে। আদ্ভিক বলে, দেখছিস রিশান, মেয়েটার মুখের কথার ধরন কেমন, নিজে দোষ করে তা আমার ঘাড়ে চাপাতে আসছে। পালক বলে, এই বেয়াদব লোক, আপনার গাড়ি সরাতে কত টাকা লাগবে আমি সব টাকা দিব, এমনকি ফাঁকা চেকে সাইন করে দিব। যত টাকার দরকার অ্যামাউন্ট বসিয়ে নেবেন, তবুও আপনার মুখের এমন গরলযুক্ত কথা বলবেন না। রিশান এসে পাখিকে বলে, দেখুন, আপনার বোনকে টাকার গরম কম দেখাতে বলবেন। আমাদের কিন্তু টাকা কম নাই যে সে এভাবে টাকার গরম দেখাবে। পাখি বলে, দেখুন, আমার আপু অনেক রাগী, আমি তাকে কি বলবো জানি না, তারপরেও তাকে বোঝাতে চেষ্টা করছি। আপনি আপনার বন্ধুকে একটু থামাবেন প্লিজ? পালক বলে, পাখি একদম আমাকে বোঝাতে আসবে না। আমি পুরো নিউ ইয়র্ক ধুয়ে পানি খেয়ে আসা মেয়ে, আমাকে আসছে সব কথা শোনাতে? একটা উষ্টা দিয়ে বেয়াদবকে উগান্ডা পাঠিয়ে দিব। আদ্ভিক তেরে এসে পালককে থাপ্পড় দিতে চায়, কিন্তু তার আগে পালক তার হাত ধরে কয়েকটা কিলঘুষি দিয়ে বলে, আজকের পর মনে রাখবেন কার সাথে পাঙ্গা নিতে আসছিলেন, বুঝলেন? রিশান তো একদম বেকুব হয়ে সবটা দেখতে থাকে। তারপর গাড়ি থেকে একটা চেকের পাতায় অ্যামাউন্ট ফাঁকা রেখে সাইন করে রিশানের হাতে ধরিয়ে দিয়ে বলে, দেখুন, ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করি না। আপনাদের গাড়ির ক্ষতি করার জন্য সরি। গাড়ির ক্ষতি যখন আমি করেছি তখন তো আমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করা উচিত, সেটাই আমি করছি। পাখি আর রিয়াকে গাড়িতে বসতে বলে। এদিকে চেক হাতে রিশান দাঁড়িয়ে আছে আর পালক ওদের সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আদ্ভিক এসে বলে, শালা, তোর জন্যই বেয়াদব মেয়েকে শাস্তা করতে পারলাম না। রিশান বলে, তুই যাই বলিস না কেন, আমার কিন্তু ওই মেয়ের অ্যাটিটিউড সেই আকারে মন ছুঁয়ে গেছে। যেভাবে তোকে রামধলে দিয়েছে, ভাবা যায় কতটা স্মার্ট সে। আদ্ভিক বলে, তোর তাহলেই জঙ্গলি বিড়াল পছন্দ হয়েছে? আদ্ভিক বলে, আমার তো এই নরম ঠান্ডা পান্তা ভাত মেয়েটাকে পছন্দ হয়েছে, একদম চুপচাপ ভদ্র। আগে বলবি তো, মেয়েটার ঠিকানা রেখে দিতাম তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। এখন এসব ভেবে কাজ নেই, কারণ তারা চলে গেছে। এখন চল গাড়ির ব্যবসা করি। এদিকে বাড়িতে বেহাল দশা বানিয়ে গাড়ি নিয়ে ফিরে আসে পালক। বাড়ির সবাই পালককে নানান রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু পালক কারো প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। এখন সবার প্রশ্নের উত্তর বেচারি রিয়া আর পাখিকে দিতে হবে। সমস্যা হচ্ছে পাখি মিথ্যা বলে না। এখানে যদি পুরো সত্যি বলে দেয় তাহলে আজ ওদের খবর আছে। তাই তিন বোনের পক্ষ থেকে রিয়া বলে, আসলে তোমরা তো জানো এটা বাংলাদেশ, এখানে মাঝ রাস্তায় সবকিছু সম্ভব। দাদা ভাই বলে, এত হেয়ালি না করে সোজাসুজি ভাবে বলো, মাঝ রাস্তায় কাউকে খুন করে আসো নাই তো? নাউজুবিল্লাহ দাদা ভাই, কাউকে আমরা খুন করি নাই, এমনকি খুন হতে হতে বেঁচে গেছি। পাখি একথা শুনে রিয়ার দিকে রাগি চোখে তাকায়। রিয়া ডন্ট কেয়ার ভাব নিয়ে তার কথা বলতে শুরু করে আবার। আমাদের গাড়ি চলছিল, হঠাৎ করে মাঝ রাস্তায় আমাদের সামনের গাড়ি থেমে যায়, আর আপুর গাড়ির স্পিড বেশি থাকার জন্য ব্রেক করার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাহলে বলো দোষ কাদের, আমাদের নাকি ওই সামনের গাড়ির? দাদা ভাই পাখির দিকে তাকিয়ে বলে, রিয়া যা বলছে তা কি সত্যি কথা? পাখি এবার রিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, তোর বলা মিথ্যে এবার আমাদের নিয়ে মাঝ নদীতে ডুবে যাবে। এখন যদি সত্যি বলি তাহলে বিপদ, মিথ্যে বলা মহাপাপ, কি যে করি রিয়া। রিয়া পাখির দিকে করুণ চোখে তাকিয়ে মনে মনে বলে, আপুরে আগে নিজেরা বাঁচলে বাবার নাম, আজকের জন্য না হয় সত্যিটা পুরো না বলে কিছুটা আড়াল করে বলো। কি হলো পাখি, বলো কি সত্যি কি মিথ্যা?
পাখি মাথা নাড়িয়ে বলে, জি দাদা ভাই, রিয়ার কথা সত্যি। এবার সবাই মেয়েদের জড়িয়ে ধরে বলে, আল্লাহ কত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে। তাদের আর কিছু না বলে বাড়ির ভেতর নিয়ে যায়। আর নীর এদিকে গাড়িটা সারাতে মেকানিকের কাছে দিয়ে আসে। আজ সারাদিন পালক চুপচাপ ছিল, কারোর সাথে সে কোনো কথা বলে নাই, একদম নীরবতা পালন করেছে সে। সবাই ভেবেছে এত বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে আসতে, তাই হয়তো মন খারাপ। কিন্তু কেউ তো আর পালকের মনের গভীরে প্রবেশ করে নাই, তার মনের গভীরে কি চলছে তা জানতে। এদিকে বাড়িতে পাখির এঙ্গেজমেন্টের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। সবাই খুব ব্যস্ত নানা কাজে। পালক সবকিছু ভুলে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে পাখির এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যায়। শপিং মলে শপিং করার সময় হঠাৎ করে পাখি রিশানের সাথে ধাক্কা খায়। সরি, আমি বুঝতে পারি নাই। আরে একদম আপনি সরি বলবেন না, ভুলটা আমার ছিল, আমার দেখে চলার দরকার ছিল। পালক বলে, বাহ, আমাদের ফলো করতে করতে এত দূর চলে আসছেন। দেখুন, আপনি ভুল বুঝছেন, আমি আপনাদের ফলো করতে করতে চলে আসি নাই, আমি আমার দরকারে এখানে এসেছি। তাই বুঝি আপনার দরকার সেখানে হলো যেখানে আমরা এসেছি। পাখি বলে, আপনি হয়তো এটা কোইন্সিডেন্ট মাত্র হতে পারে। জি একদম, আপনি ঠিক বুঝেছেন, এটা আপনার জলাদি বোনকে বোঝান। এবার পাখি ক্ষেপে বলে, একদম আমার আপুকে উল্টাপাল্টা বলতে আসবেন না, তাহলে আপনাকে একদম উগান্ডার বাসিন্দার সাথে বিয়ে দিয়ে কুরিয়ার করে পাঠিয়ে দিব। যেমন বোন তার তেমন বোন। তাতে আপনার কি সমস্যা? নিজের চরকায় তেল দিন, যত সব। বলে সেখান থেকে চলে যায়। রিয়া বলে, বা আপনি পালক আপুর সাথে থেকে থেকে তো তোমার দেখছি ভালোই উন্নতি হচ্ছে। রিয়া চুপ করতে একটু ভালো লাগছে না। আচ্ছা পালক আপু, তুমি কি ঝগড়া ফাসাদের পিএইচডির উপর করে আসছো? পালক একটা ভ্রু উঁচু করে রিয়ার দিকে তাকিয়ে থাকে। পাখি বলে, আপনি ধরে দাও কয়টা রিয়াকে, বেশি পকপক করে আজকাল মেয়েটা। যখন সময় হবে তখন না হয় রিয়ার নিউজ বুলেটিন বানাবো। পাখি রিয়াকে দেখে হাসতে থাকে। সে তার চেহারা একদম বাংলার পাঁচের মতো করে রেখেছে। এরপর তিনজন মিলে অনেক শপিং করে বাড়িতে ফিরে চলে আসে। বাড়িতে এসে সবাইকে সবার শপিং বুঝিয়ে দেয়, কারণ পালক বাড়ির সবার জন্য নতুন জামা কাপড় কিনে আনছে। সবাই নতুন জিনিস পেয়ে অনেক খুশি হয়। দেখতে দেখতে শুক্রবারের দিন চলে আসে। সকাল থেকে সবাই খুব ব্যস্ত। এদিকে সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজন আসতে থাকে। সবাই তো এসে ডাবল খুশি হয়। আবিদাকে দেখে তারা সবাই খুশি। যাক, এত বছর পরে হলেও বাড়ির মেয়ে তো বাড়িতে আসতে পেরেছে। আবিদা পারভিন বাড়ির সবার সাথে তার মেয়ে আর বরকে পরিচয় করে দিতে থাকে। পালক বেচারিত সবার সাথে কথা বলতে গিয়ে বিরক্তিকর প্রকাশ করতে শুরু করে দেয়। আফিফ ব্যাপারটা বুঝতে পেরে পালককে বলে, পালক তুমি উপরে যাও, পাখির সাথে একদম রেডি হয়ে নিচে আসবে। পালক খুশি হয়ে এক দৌড়ে উপরে যাওয়ার সময় নীরের সাথে ধাক্কা খায়। পালক নীরকে বলে, এই ছেলে দেখে শুনে চলতে পারেন না, যখন তখন রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে থাকেন। নীর বলে, রাস্তার মাঝে তুমি এসে দাঁড়িয়ে আছো, আমি না। পালক বলে, আপনার সাথে ঝগড়া করার মতো রুচি নাই আমার এখন। বলে নীরকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। পালক পাখির রুমে এসে পাখিকে রেডি করে দিয়ে নিজে রেডি হবে, তখন রিয়া এসে বলে, আপনি আমাকেও রেডি করে দাও। পালক রিয়াকে রেডি করে দিয়ে নিজে একদম সিম্পল ভাবে সেজে রুমে বসে তিন বোন গল্পগুজব করতে থাকে। এদিকে ছেলের পরিবার চলে আসে। নীর আর আরাব তাদের আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে যায়। কি করবে, বাড়ির ছেলে হবার দায়িত্ব পালন করছে তারা। একটু পর সবাই পাখিকে নিচে নিয়ে আসতে বলে। নীর গিয়ে ওদের বলে আসে। পালক আর রিয়া পাখিকে নিয়ে নিচে নামতে থাকে। এমন সময় সিঁড়ি দিয়ে নামার পথে ওদের চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের উপর, কারণ কয়েকটা ছেলে মাস্ক পরে সামনে দাঁড়িয়ে আছে। আর এগুলো সেম একই মাস্ক যে মাস্ক পরে অজানা পাখির কাছে আসতো। পাখি তো দ্রুত পালকের হাত চেপে ধরে, আস্তে করে বলে, আপনি গো, এবার কি হবে আমার? পালক বলে, এত কষ্ট করে সেজে গুজে আসাটাই আমার বেকার হয়ে গেল রে পাখি। আপু, তুমি এখনো সাজবার কথা ভাবছো? আরে আমি তো ভাবছি এদের মধ্যে আবার আমার অজানা নাই তো কেউ। এই তোর মাথা ঠিক আছে তো? অজানা তোর কবে হলো রে? আপনি, আমার মনে হচ্ছে এদের মধ্যে আমার অজানা আছে। পাখি মার খাবি কিন্তু আবারও। অজানা কি নিজের বলিস? আমার মাথা গেছে আপনি, টেনশনে কি হবে এখন? আমি থাকতে কিছু হবে না, তাই চিন্তা করা বাদ দিয়ে নিজের এঙ্গেজমেন্টের কথা ভাব। এদের মাঝে তোর হবু বরকে। আমি তো জানি না আপনি। মানে কি?
তোর হবু বর তার নাম কি নাম ধরে ডাক দিলে চলে আসবে, আর তাকে তো তুমি চেনোই, সমস্যা নাই। পাখি এবার বলে, আমি তো তাকে কখনো দেখিনি, আর নাম জানা তো দূরের কথা। পালক বলে, এই তুই কোন শতাব্দীতে আছিস রে? দিন বদলে গেছে, আর এখনো তুই আদিমকালের যুগে পড়ে আছিস। সবকিছু দাদাভাই জানে আপনি। সংসার বুঝি তোর দাদাভাই করবে? এমন সময় নীর এসে বলে, ম্যাডাম আপনি বোধহয় ভুলে গেছেন যে নিচে ছেলেপক্ষ অপেক্ষা করছে। এভাবে দাঁড়িয়ে থাকলে সবাই কি ভাববে বুঝেন না বুঝি? এই আপনার এত কথা বলার দরকার নাই, দেখছেন যে দরকারি কথা আলোচনা করছি আমরা। কিরে তোরা এইভাবে মাঝরিতে দাঁড়িয়ে এত কিসে আলোচনা শুরু করে দিছিস? পালক নীরকে অ্যাভয়েড করে পাখির হাত ধরে নিচে সবার সামনে নিয়ে চলে আসে। এদিকে দাদাভাই পাখিকে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দেয়। ছেলের বাড়ির সবাই তো পাখিকে দেখে সেই রকম খুশি, কারণ তাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। এদিকে অনেক সময় ধরে পালক আর রিয়া বুঝতে চেষ্টা করেছে যে এদের তিনজনের মধ্যে পাখির হবু বরকে। পাখির সাথে ছেলের বাবা মা, ভাই বোন, সব আত্মীয় স্বজন নানান রকমের কথা বলতে থাকে। এমন সময় হঠাৎ করে সবার মাঝে গিয়ে পালক বলে ওঠে, আচ্ছা এখানে ছেলে কোনটা আর তার চেহারা কি দেখতে পারবো না? সবাই অবাক হয়ে যায় পালকের এমন কথা শুনে। ছেলের মা বলে, এই মেয়েটা কে? আবিদা পারভিন এসে বলে, ও আমার মেয়ে আফরিন খান পালক। এরপর ছেলের বাড়ির মুরব্বী মানে ছেলের দাদিমা পাখির হাতে তাদের বাড়ির খানদানি বালা পরিয়ে দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, আমাদের বাড়ি একটা নিয়ম আছে যে ছেলের বিয়ের আগে ছেলেকে মেয়ে দেখতে পারবে না। হ্যাঁ, তার সাথে এখন পাখি ফোনে কথা বলতে পারবে আজ থেকে, কিন্তু চেহারা বিয়ের দিন দেখতে পারবে। পালক বলে, বাবারে, এ দেখে আদিমকালের মানুষ আপনারা। এমন ভাবে ছেলে বিয়ে না দিয়ে তো আপনাদের ছেলেদের শোরুমে সাজিয়ে রাখা উচিত বলে মনে করি। পাখির হবু শাশুড়ি মা বলে, তুমি কিন্তু কথাটা খারাপ বলো নাই। বিয়ের পর তোমার বোনকে সহকারে শোরুমে না হয় সাজিয়ে রাখবো, কি বলো? এদিকে মাস্ক পরা একজন এসে পাখির কানের কাছে বলে, তুমি তো দেখছি একদম সিম্পল, আমার কিন্তু সিম্পল মেয়ে পছন্দ না। তুমি বিয়ের আগে নিজেকে বদলে নিবে, একদম তোমার ওই বোনের মতো স্মার্ট হয়ে যাবে। আমার এমন খালামা টাইপ বউ পছন্দ না। যদি নিজেকে বদলাতে না পারো তাহলে তোমার বিয়ের পর খবর করে ছাড়বো আমি। পাখি পেছনে তাকিয়ে দেখে একজন তার দিকে রাগীভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পাখি মনে মনে বলে, আল্লাহ গো, আমার হবু বর বলে কি তার জন্য আমাকে স্মার্ট হতে হবে? আমাকে কি সত্যিই তার জন্য নিজেকে বদলাতে হবে? হবু বর আবারও বলে, যা বলেছি মনে রাখবে, ভুলে গেলে তোমার বিপদ। আমি যা বলেছি তাই করব। ভেবো না বাড়ির মানুষ ভালো বলে তুমি ছাড় পেয়ে যাবে। পাখি বুঝতে পারে এ মানুষের চিন্তা ভাবনা তার থেকে একদম উল্টা। কি ভেবেছি আর কি পেয়েছি আমি? আল্লাহ আমাকে বাঁচাও এই লোকের হাত থেকে। এরপর ছেলের বাড়ির সবাই তাদের থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর ছেলের চাচিমা ফিরে এসে সবার সামনে বলে, মনে তো হয় না সে বিবাহিত। আমাদের বাড়িতে কিন্তু 3টে ছেলে আছে। যদি আপত্তি না করেন তাহলে আমাদের বাড়ির বড় ছেলের জন্য আপনাদের মেয়ের হাতটা চাচ্ছি। পালক বলে, এক্সকিউজ মি গাইস, আমাকে কি হাটের গরু পেয়েছেন যে দেখে পছন্দ হয়েছে আর ছেলের বিয়ের জন্য বরাদ্দকৃত করে রাখবেন? মহিলা বলে, আমি তেমন কিছু মনে করে বলি নাই মা, তোমার যদি খারাপ লাগে তাহলে মাফ করে দিও। বলে সে বাহিরে চলে যায়। এরপর আফিফ খান সবার সামনে মেয়েকে একটা থাপ্পড় দিয়ে বলে, এত বড় হয়ে বুঝি এতদিনে আমরা এই শিক্ষা দিয়েছি তোমাকে যে তুমি বড়দের কথার মাঝে এসে তাদের অপমান করবে? পালক নিচের গালে হাত দিয়ে বলে, পাক্কা তুমি আমাকে থাপ্পড় দিতে পারলে? আফিফ বলে, হ্যাঁ দিয়েছি। ছোট বোনের শ্বশুর বাড়ির মানুষ যে মেয়ের সম্মান করতে জানে না, তার সাথে আরো বেশি কিছু করা উচিত। পালক সেখান থেকে রেগে সোজা বাড়ির বাইরে চলে যায়। পালক সোজা গ্যারেজ থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির বাইরে চলে যায়। এমন সময় দারোয়ান এসে বাড়ির ভেতরে বলে, পালক মামুনি যে গাড়ি নিয়ে গেছে সেই গাড়িটা নষ্ট গাড়ি, গাড়ির ব্রেক কাজ করবে না। এমন কথা শুনে আবিদা ওখানে চিৎকার দিয়ে কান্নাকাটি করতে করতে বলে, আমার একমাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আফিফ আমি দুজনেই মরে যাব। তুমি আজ পর্যন্ত মেয়েকে কিছুই বলো নাই, এত অন্যায় করেছে, আজ কেন ওকে থাপ্পড় মারতে গেলে বলো কেন?
আফিফ খান কি করবে বুঝতে পারে না। তার মেয়ে যে এই স্পিডে গাড়ি নিয়ে গেছে, তাতে তার মেয়েকে যে আর যদি ফিরে না পায় তখন কি হবে? বারবার কি মেয়েকে ফিরে পাবে সে? এমন সময় বাড়ির ভেতরে সব ছেলেরা গাড়ি নিয়ে পালকের গাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে। ওরা কেউ জানে না পালক কোন পথে গাড়ি নিয়ে গেছে। এদিকে ফুল স্পিডে পালক রেগে গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ করে গাড়িটা একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছে। পালক গাড়ি ব্রেক করার চেষ্টা করার সময় বুঝতে পারে তার গাড়ির ব্রেক নষ্ট, কোনো কাজ করবে না, হয়তো আজ তার মৃত্যু নিশ্চিত। গাড়ি ভাঙা রাস্তায় নিজের গতিবেগে চলছে। এমন সময় গাড়িটা একটা গাছের সাথে বাড়ি খেয়ে সিটকে গাড়ি থেকে গড়ে যেতে থাকে। পালকের মাথা কেটে রক্ত ঝরতে শুরু করে দিয়েছে। পালক চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে দিয়েছে। ওর দু চোখের পাতা বন্ধ হয়ে আসছে। এমন সময় পালক বলে, রিদান, আমি তোমার কাছে আসছি। বলে চোখ বন্ধ করার পর তাকিয়ে দেখে রিদান দাঁড়িয়ে আছে। পালক বলে, আমাকে তুমি নিতে আসছো আমি জানি, আমিও তোমার কাছেই আসছি। এদিকে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজি করে পালকের গাড়ি দেখতে পায়। গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পালকের গাড়ির সামনে এসে সবাই দাঁড়িয়ে যায়। মেয়েটা কি সত্যি আর রইল না এই পৃথিবীতে? আফিফ খান সেখানে থ হয়ে বসে পড়ে। হয়তো গাড়ির আগুনে পুড়ে তার কলিজার টুকরো মেয়েটা মরে গেছে, আর সেই করুণ দৃশ্য সে বাবা হয়ে চোখের সামনে দেখছে। এটা কি সহ্য করা যায়? এই নিষ্ঠুর আগুনের লেলিহান শিখা তার পালককে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাবা হয়ে কিভাবে সেই করুণ দৃশ্য দেখবে? তাই আফিফ খান সেখানে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। আজ একজন বাবা তার মেয়ের জন্য কান্না করছে, কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের লাশ দেখার শক্তি রাখে না। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হলো পিতার কাঁধে সন্তানের লাশ। সেই লাশ কাঁধে নেওয়ার কষ্ট কেউ কোনো কিছু দিয়েই পরিমাপ করতে পারবে না। এদিকে নীর আর আরাব এসে পালককে পাগলের মতো করে খুঁজতে থাকে। তারা এদিক ওদিক খুঁজে দেখে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় পালক পড়ে আছে। তারা দুজন দ্রুত পালকের কাছে এগিয়ে গিয়ে দেখে ও অচেতন অবস্থায় কারো নাম ধরে ডাকছে বারবার। পালক যে বেঁচে আছে তা সবাইকে জানাতে নীর চিৎকার করে সবাইকে বলে, পালককে পাওয়া গেছে, সে জীবিত আছে। আফিফ খান মেয়ের কথা শুনে দ্রুত সেখানে গিয়ে পৌঁছে যায়। মেয়েকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে আফিফের বুকের মাঝ দিয়ে যে কি ভর বইয়ে যাচ্ছে তা সেই জানে। আফিফ খুব দ্রুততার সাথে নিজের মেয়েকে কোলে নিয়ে গাড়ির ভেতরে বসে পালককে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। নীর আরাবও সেই গাড়িতে বসে। আরাব দ্রুত গাড়ি ড্রাইভ করতে শুরু করে। তারা জানে কোনো বাবা তার মেয়ের এমন করুণ অবস্থায় আর যাই হোক গাড়ি ড্রাইভ করতে পারবে না। এদিকে নীর তাড়াতাড়ি মোবাইল ফোন হাতে নিয়ে বাড়িতে কল দিয়ে জানিয়ে দেয় যে পালকের গাড়িটা পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু পালককে গাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া গেছে। পালককে নিয়ে ওরা খুব দ্রুত হাসপাতালে যাচ্ছে। বাড়ির সবাইকে হাসপাতালে আসার জন্য ফোন বলে লাইনটা কেটে দেয় নীর। মেয়ের এমন অবস্থায় কথা শুনে পালকের মা খুব অসুস্থ হয়ে পড়ে। সে বারবার বলতে থাকে, আমি কেন দেশে আসছি? যদি না আসতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, আমার মেয়েটা ভালো থাকতো। পাখি তার ফুপিকে জড়িয়ে ধরে বলে, আপনি কিচ্ছু হবে না, তুমি চিন্তা করিও না। ফুপি চলো আপুনির কাছে যাই আমরা। দাদিমা বলে, কি থেকে কি হয়ে গেল আমার নাতনির সাথে? আল্লাহ খারাপ কিছু করো না, মেয়েটাকে তুমি সুস্থ করে দিও। পালকের ছোট মামি, বড় মামি, রিয়া, পাখি, পালকের মা, দাদি সহ সবাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হাসপাতালে রক্তাক্ত পালককে ভেতরে আনার সাথে সাথে ডাক্তার নার্স দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ওটি রুমের বাইরে সবাই দাঁড়িয়ে আছে। আবিদা পারভিন ছুটে এসে আফিফকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বারবার বলতে থাকে, আমার মেয়ে সেদিন এত বড় অন্যায় করেছিল, তারপরও তাকে তুমি কিছু বলো নাই, তাহলে আজ কেন এই সামান্য কথা তাকে থাপ্পড় দিতে গেলে? বলো আমাকে, অ্যান্সার মি আফিফ। একদম চুপ করে থাকবে না। আফিফের মুখে কোনো কথা নেই, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। পাখির মা এসে আবিদাকে তার ভাইয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। পাখি আর রিয়া পাশে একটু দূরে গিয়ে নামাজ পড়ে বোনের জন্য দোয়া করতে শুরু করে। জায়নামাজে মোনাজাতে বোনের জন্য নিজের চোখের অশ্রু ছেড়ে দিয়ে দোয়া করতে থাকে। পালকের সুস্থতা চেয়ে অনেক সময় পর ওটি রুম থেকে একজন ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে সবাই সেখানে এসে বলে, পালক যেমন আছে এখন। ডাক্তার বলে, আপনাদের মেয়ে ভাগ্যবতী, না হলে এত বড় অ্যাক্সিডেন্ট করার পরেও মা বাচ্চা এখনো দুজনই সুস্থ আছে।
বাচ্চার কথা শুনে পুরো পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সবাই পালকের মা বাবার দিকে হাজারো প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে আছে। তারা আর কোনো প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু সবাই তাদের অনেক চাপ দিতে থাকে। দাদাভাই বলে, শেষ পর্যন্ত কারো অবৈধ সন্তানের মা হতে চলেছে তোমাদের মেয়ে। তার পাপের কথা কি ভেবে বলবে, সেই জন্য চুপ করে আছে। পাখির বাবা বলে, শেষ পর্যন্ত মেয়েটা কিনা বিদেশিদের মতো বিয়ে না করে ফিজিক্যাল রিলেশন করছে। ছি 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 ছি, এমন মেয়ের সাথে আমরা আমাদের দুই ফুলের মতো মেয়েকে মিশতে দিয়েছি। নীরের মা বলে, ছি 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 আবিদা, তোমার শিক্ষা যে কমতি ছিল আজ তার প্রমাণ পেয়েছি। মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারোনি, শেষ পর্যন্ত মেয়েটা খারাপ চরিত্রের বের হলো। এই সবটাও তোমার মেয়ে করেছে, ভাবা যায়? এবার আবিদা পারভিন চিৎকার করে বলে, কোন পাপের কথা বলছেন বাবা? না জেনে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতে নেই, জানেন না? আপনি যার সম্পর্কে বলছেন সে আমার মেয়ে, আমার গর্ব। শুধু ভাগ্যের নির্মমতার কাছে সে হেরে গেছে, এটাই তার দোষ। আফিফ এসে আবিদার কাঁধে হাত রেখে তাকে শান্ত করতে চেষ্টা করে। আবিদা বলে, এই কাহিনী আজ থেকে প্রায় 7-8 মাস আগে শুরু হয়। পালকের সাথে একটা ছেলের পরিচয় হয়। তাদের ঝগড়া ফসাদ কোনো দিন যে ভালোবাসার পরিণাম পায় তারা কেউই বুঝতে পারে না। কিন্তু তারা যেদিন বুঝতে পারে সে সম্পর্কটাকে কোনো পবিত্রতা আসতে দেয় না, দিয়ে তাদের মাঝে কারণই না জানিয়ে বিয়ে করে নেয়। তাদের চুরি করে বিয়ে সংসার বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু বলে না কপাল খারাপ থাকলে যে কে বাঁচাবে তোমাকে। পালক আমাদের মিথ্যে বলে 15 দিনের জন্য সুইজারল্যান্ড চলে যায়। তার কিছুদিন পর বরের সাথে যেদিন তারা দুজন নিউ ইয়র্কে ফিরে আসে, সেদিন সোজা তারা এয়ারপোর্ট থেকে আমাদের সবটা বলে দেওয়ার জন্য রওনা হয়। কিন্তু মাঝপথে গাড়ি দুর্ঘটনায় ছেলেটার স্পট ডেড হয়। আমরা কিছুই জানতাম না। পালক হাসপাতালও খবর পেয়ে সেখানে ছুটে যাই আমরা। পালকের জ্ঞান ফেরার পর তার বান্ধবী ডলিকে বলে, ডলি, রিদানের কি খবর? এখন রিদান কোথায়? ডলি বলে, রিদানের স্পট ডেট হয়, তার পরিবার ও লাশটা নিয়ে গেছে আর তারা তোকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা সেদিন রিদানের মারা যাবার পর কথা শুনে পর থেকে মেয়েটা আমার একদম নীরব নিথর হয়ে যায়। এভাবে কয়েকদিন মেয়েটাকে দেখার পর আফিফ এসব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে। আফিফের অবস্থাও খুব খারাপ দেখে ডাক্তার বলে উনি হয়তো কোনো কারণে খুব টেনশন করেন, সেই জন্য তার সুস্থ হতে অনেক সময় লাগছে। এখন তাকে সবসময় হাসি খুশি রাখতে চেষ্টা করবেন, না হলে এর থেকে খারাপ কিছু হতে পারে। সেদিন নিজের বাবাকে সুস্থ করার জন্য আমার মেয়ে তার বুকের মাঝে কষ্টগুলোকে কবর দিয়ে তার আগের নর্মাল লাইফ এনজয় করার নাটক শুরু করে দেয়। আমার মেয়ে যে মনের গভীর কতটা কষ্ট আড়ালে রাখে সেটা শুধু পালক আর তার মন জানে, অন্য কেউ না। আমার কষ্ট বুকে চেপে রাখা মেয়েটাকে আপনাদের খারাপ আসে কিছু বলতে 1 মিনিটও বাঁধলো না। কারো সম্পর্কে না জেনেও তো রাস্তার মানুষ কথা বলে, কিন্তু আজ আপনারা বাড়ির মানুষ হয়েও যা বলেছেন এটা মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে অনেক কিছু বলেছেন, এখন সবাই এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হব, নাহলে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। তারপর পালকের মা সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পাখি বলে, ফুপি, আমাকে অন্ততপক্ষে আপনির পাশে থাকতে দাও। পালকের মা বলে, না তুমিও যাও, কারণ তুমি এখানে থাকলে তোমার পরিবারের সবার বলা কথাগুলো শুধু আমার কানে বাজতে থাকবে। তোমার চেহারা বারবার তাদের কথা মনে পড়াবে আমাকে। এরপর আবিদা পারভিন তার স্বামীর বুকে মাথা রেখে সেখানে দাঁড়িয়ে থাকে। একটু পর একজন নার্স এসে বলে, আপনাদের মেয়েকে একটু পরে কেবিনে শিফট করা হবে। কাল সকালে তার জ্ঞান ফিরে আসবে, চিন্তা করবেন না। এখন তাকে ঘুমের ইনজেকশন দিয়েছে, তাই সে ঘুমাচ্ছে। আফিফ খান বলে, আমি কি আমার মেয়েকে দেখতে পারবো? নার্স বলে, হ্যাঁ অবশ্যই, কেবিনে শিফট করার পর তাকে দেখতে পারবেন। একটু পর পালককে ক্যাবিনে শিফট করা হয়। ওর দুই পাশে মা বাবা বসে আছে। পালক বেঘরে ঘুমিয়ে আছে, তার দিন দুনিয়ার কোনো হিসেব নেই। এদিকে পাখি আর কিছু না বলে মন খারাপ করে বাড়িতে চলে আসে। পাখি নিজেকে নিজের রুমে বন্দি করে রাখে। সত্যি আপুকে দেখে বোঝা যায় না আপু তার হাসির আড়ালে এতটা কষ্ট লুকিয়েছিল। সত্যি কি আপুর জীবনটা এমন রঙহীন হয়ে থাকবে? আচ্ছা, কাউকে ভালোবাসলে বুঝি এতটা কষ্ট পেতে হয়?
তাহলে আমি কাউকে ভালো না বেশি ভালো আছি। আর আপন মানুষদের কি আর বলবো, তারা নিজেদের বাড়ির মেয়ের চরিত্র যাচাই বাছাই না করে কত সুন্দর করে কালি মাখিয়ে দিল। হায় রে আমার পরিবার, কি আর বলবো। কেউ মেয়েদের একটু ভুল দেখলে হয় তাকে তিল থেকে তাল বানিয়ে ছেড়ে দেবে। আচ্ছা, আমার আর অজানার কথা যদি কোনোভাবে জানতে পারে, তাহলে কি তারা এর থেকে বাজেভাবে আমাকে সবাই কথা শোনাতে শুরু করবে? উফ অজানা, তুমি আমার জীবন থেকে চলে গিয়েও একটা কালো অধ্যায় হয়ে গেছো, যার ভয়ে আমাকে দিন পার করতে হচ্ছে।